এতদিন বাংলাদেশ ক্রিকেটে দুটো কালো অধ্যায় ছিল। একটা সেই ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে, যেখানে বাংলাদেশ কানাডার কাছে হেরে বসেছিল। বাংলাদেশ তখন ক্রিকেটে খুব প্রতিষ্ঠিত শক্তি না থাকলেও কানাডা তো একেবারেই দুর্বল দল, বাংলাদেশের সঙ্গে তুলনীয় না, কিন্তু বাংলাদেশ হেরে বসেছিল। সেটি ছিল বাংলাদেশের সবচেয়ে খারাপ বিশ্বকাপ। এরপর ২০১৪ টি-20 বিশ্বকাপ, এই বাংলাদেশে ঘরের মাঠে টাইগাররা হেরে বসেছিল হংকংয়ের কাছে, যেটা ছিল অনেক বড় ধাক্কা। এরপর এখন আবার একটা কালো অধ্যায় তৈরি হলো, যখন আবার সামনে আরেকটা টি-20 বিশ্বকাপ। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ২ ম্যাচ হেরে সিরিজ হেরে বসেছে। এটা কিভাবে বিশ্বাস করা যায়? কি যুক্তি হতে পারে? কোনো অজুহাতই কিন্তু এখানে গ্রহণযোগ্য নয়। অথচ দ্বিতীয় টি-20-র পর সেরকম কিছু অজুহাতই দাঁড় করিয়েছেন সাকিব আল হাসান। নামটা আমি আবার বলছি, সাকিব আল হাসান, যিনি কিনা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। তিনি এমন কিছু বিহেভ করেছেন যেটাও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কি সেগুলো? সেটা নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি, রাকিবুল হাসান। প্রথমে হারের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যায় তো কোনোভাবেই হিসাব মেলানো সম্ভব না। বাংলাদেশের ব্যাটিং বোলিং কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না, কেউ দায়িত্ব নিতে পারছে না, বিশেষ করে টপ অর্ডার, এবং সেই দায়টা সবারই আছে। কিন্তু প্রথম ম্যাচ শেষে শান্ত যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন, কিংবা দ্বিতীয় ম্যাচের আগে তিনি যখন ম্যাচের সম্ভাবনা নিয়ে কথা বলছেন তখন যে কথাগুলো বলছেন, আবার দ্বিতীয় ম্যাচের পরে সাকিব আল হাসান যে কথা বলছেন, তার মধ্যে বিস্তরণ। যেমন শান্ত পিচের কথা বলেছিলেন যে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে বাংলাদেশ ভালো পিচে খেলেনি, তার একটা খেসারত দিচ্ছে। আবার সাকিব আল হাসান বললেন যে পিচের কোনো বিষয় নেই, আমরা খারাপ খেলেছি তাই। এগুলো তার মানে একটা দলের মধ্যে যখন বিপরীতধর্মী কথা, যে যার মতো কথা বলছে, সেটা দলের ভিতরের সমস্যাটাকেই রিপ্রেজেন্ট করে। এখন সাকিব আল হাসানের আরেকটা খুব দৃষ্টিকটু বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে, আপনারা যদি প্রেস কনফারেন্সের ফুটেজ দেখে থাকেন, এখন ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে এটা কিন্তু চাইলেই দেখা যায়, লিঙ্ক পাওয়া যায়। সেখানে খুব বিস্ময়কর একটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশ থেকে যে কয়েকজন সাংবাদিক সেখানে কভার করতে গিয়েছেন, তারা যখন প্রশ্নটা করছেন, সেই প্রশ্নে সাকিব আল হাসান দায়সারা থাকছেন, ছোট ছোট অ্যান্সার দিচ্ছেন, এমনকি কিছুটা তাচ্ছিল্য ভরেও কথা বলছেন, এরকমটা দেখা গেছে। অথচ ওই জায়গাতেই স্বাগতিক মানে যুক্তরাষ্ট্রের সাংবাদিকরা যখন কথা বলছেন, সেটাতে তিনি ইংরেজিতে গ্রামার মেনটেইন করে পুরাটা গুছিয়ে কথা বলছেন। এটার কি অর্থ হতে পারে? বাংলাদেশ দল খারাপ খেলছে, এবং এই বাংলাদেশ দল যা সাফল্য, সেখানে দর্শকদের যেমন অবদান আছে, মিডিয়া যদি তাদেরকে তুলে না ধরতো এইভাবে, তাহলে কিন্তু আজকে তাদের এই যে স্টারিজমটা তারা এনজয় করছে, এটা কিন্তু আসতো না। এটা সবারই জানা। এবং বাংলাদেশ যে পারফর্ম করে ক্রিকেটে, সেই পারফর্মের তুলনায় এই দেশে ক্রিকেট নিয়ে বেশি মাতামাতি হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই যে আমরা কন্টেন্টটা বানাচ্ছি, সেটাও কিন্তু তারই একটা অংশ। ফলে এগুলো যখন জানা থাকে, তখন দেশের সেরা ক্রিকেট তারকা কেন এমন বিহেভ করবে? এবং তিনি প্রশ্ন তুলেছেন যে বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই সিরিজ আসলে তিনি প্রস্তুতি হিসাবে মানতেই রাজি নন। এমনকি জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্রের সাথে খেলে বিশ্বকাপের জন্য প্রস্তুতি হয় না। হ্যাঁ, তত্ত্বীয়ভাবে ঠিকই আছে, কোনো ভুল নেই। কিন্তু আপনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কি খেলছেন? এই খেলার সঙ্গে কি অন্য কোনো কিছু জড়িত, যে প্রস্তুতি হওয়া না হওয়া? অথবা অথবা তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে বাংলাদেশ ভালোভাবে অনুশীলনের সুযোগ পায়। এই যে কথাগুলো, এই কথাগুলো কতটা যুক্তিযুক্ত, বা এটাকে আপনি মানতে রাজি আছেন? দলের দিকে যখন তাকাবেন, আপনি শুরু থেকে দেখেন সৌম্য সরকার আসলে কি বেসিসে তিনি নিয়মিত দলে থাকেন, সেটাই একটা বড় প্রশ্ন। বারবারই তিনি কিছু না করেও দলে চলে আসেন, এবং আমরা কম বেশি সবাই জানি যে কোচ চন্দ্রিকা হাথুরা সিংহে তাকে অনেক বেশি রেট করেন, ইনফ্যাক্ট ওভার রেটেড, যার ডেলিভারি নেই, কিন্তু বারবারই তিনি দলে থাকছেন। কি একটা অবস্থার মধ্যে আছে। লিটন দাস ফর্ম হারিয়ে একদম অথই সাগরে পড়ে আছেন। সাকিব আল হাসান, আমি যে দ্বিতীয় টি-20-র কথা বলছি, যেটা শেষ করে সাকিব আল হাসান এই বোমা ফাটিয়েছেন, সেখানে তিনি কিন্তু ম্যাচ জেতানোর মতো অবস্থা ছিলেন, একমাত্র তিনিই সেট হয়েছিলেন। এবং দল যখন মাত্র বল সমান, মানে ২০ রান দূরত্বে, এরকম একটা জায়গায় তিনি আউট হয়ে গেলেন, এবং সেই আউটটা খুবই বাজে আউট। ফলে এই জায়গাগুলোতে সাকিব আল হাসান, ইভেন মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি গত কিছুদিন সবচেয়ে বেশি আস্থা দেখিয়েছেন বাংলাদেশে, তিনি গতদিন যে আউট হয়েছেন দ্বিতীয় ম্যাচে, সেটা খুবই সফট ডিসমিসাল, এবং দলের ওইরকম পরিস্থিতিতে তার আউটটা বিপদে ফেলে যায়। এর মাঝখানে নাজমুল হোসেন শান্ত, তিনি অনেক ট্রলের শিকার হচ্ছেন, যদিও সেই ট্রলগুলোর সঙ্গে আমি একমত নই, বা আমরা কেউই একমত নই, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের দর্শকরা যে বিহেভ করে,
সেটাও খুব জাস্টিফাইড না। কারণ আমরা কোনো ব্যক্তি আক্রমণ বা কাউকে ইনসাল্ট করে কথা বলাটা কোনোভাবেই সমর্থন করি না। ঠিক যে কারণে সাকিব আল হাসানের এই যে তার যে ইনসাল্ট করা যে এই বিহেভটাকে আমরা কখনোই নিতে পারিনি এবং এটা সাকিবের জন্য নতুন নয়। সাকিব অতীতেও সেই ২০১১ সালের কথা আমি মনে করতে পারি, যখন সাকিব প্রথমবার ক্যাপ্টেন হয়েছিলেন, দেশের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলেছিল ২০১১ ওয়ানডে বিশ্বকাপের কথা বলছি। তখন আমি সেই প্রেস কনফারেন্সগুলোর স্মৃতি নিজেই চারণ করতে পারি। সেখানে সাকিব আল হাসানকে যখন কোনো প্রশ্ন করা হতো যে আগামীকালের ম্যাচ নিয়ে আপনার ভাবনা কি? এটা সাংবাদিকরা করবেই যেকোনো ম্যাচের আগের দিন। তিনি উত্তর দিতেন, হ্যাঁ, জিততে চাই। মানে ২ শব্দের জিততে চাই। এটা একজন অধিনায়ক এভাবে অ্যান্সার করতে পারেন? পারেন না। কারণ এর মধ্যেই লুকিয়ে আছে সেই ইনসাল্ট করাটা, সেই নিজেকে অনেক বড় ভাবাটা। কিন্তু বাংলাদেশ তো এত বড় দল হয়নি। আপনি হয়তো অনেক বড় ক্রিকেটার হয়েছেন, কিন্তু দলের জন্যে কি হয়েছে? দল কি সাফল্য পেয়েছে এখন পর্যন্ত? সেটা তো পায়নি। ফলে আপনি এভাবে কথা বলতে পারেন না। আপনাকেও সেই জিনিসটা করতে হবে। আপনি গত অনেক দিন ধরে কোনো ম্যাচ খেলছেন না। বাংলাদেশ আপনার কাছে যেন বাংলাদেশ ক্রিকেট দল জিম্মি হয়ে আছে, এটাও তো বাস্তবতা। এখানে তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। ফলে এই জায়গাগুলোতে বাংলাদেশ যখন দলের ভিতরের পরিস্থিতি এরকম হয়ে যায়, তখন পারফরম্যান্সটা আসবে কিভাবে? নাজমুল হোসেন শান্তর কথা বলতে যে এত কথা চলে আসলো, মানে আবার সাকিব আল হাসানের মধ্যে ঢুকে পড়েছিলাম। নাজমুল হোসেন শান্ত ৩ ফরম্যাটের ক্যাপ্টেন। তাকে যে দেয়া হলো, মনে হচ্ছে তিনি তার কাঁধে এত বড় একটা বোঝা চেপেছে, তিনি একরকম বসেই পড়েছেন। কারণ তার নিজের পারফরম্যান্স হচ্ছে না, তার স্ট্রাইক রেট নিয়ে কথা হচ্ছে, টি-20 অ্যাপ্রোচই হচ্ছে না। গতদিন একটা বিশ্রী রান আউট হয়েছেন। দলের নেতৃত্ব ঠিকমতো দিতে পারছেন না। বোলিং চেঞ্জ বা ফিল্ডিং চেঞ্জ এগুলো কিচ্ছু হচ্ছে না ঠিকঠাক মতো। ফলে এর শেষ কোথায়? একটাই উপায় আছে, যে বাংলাদেশ অতীতে দেখা গেছে যখন খাদের একদম কিনারায় চলে যায়, অনেক চাপ তৈরি হয়, সমালোচনা চারিদিকে তীব্র হয়ে ওঠে, তখন বাংলাদেশ একটা বেটার ক্রিকেট খেলা শুরু করে। এখন একটাই আশা, যেটার পিছনে আপাতত কোনো যুক্তি নেই, শুধু আশা। সেটা হচ্ছে এরকম জায়গা থেকে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল শুধু আমাদেরকে সারপ্রাইজই দিতে পারে, এবং সেটা অবশ্যই তাদের পোটেনশিয়াল অনুযায়ী খেললে সেটা ইতিবাচক সারপ্রাইজই হওয়ার কথা।